বিশাল অগ্নিকুণ্ডের সামনে বসে আছে 6 বছরের এক বালক। চোখের সামনেই তার পছন্দের নামি দামি সকল ট্রয়গুলো ঝলসে যাচ্ছে। সে নির্ভীক ভাবে তাকিয়ে আছে। হাতে এখনো তার প্রিমিয়াম আরসি মনস্টার ট্রাক। দুহাতে আঁকড়ে চেপে ধরে আছে, যেন আজ এটিকে সে নিজের থেকে কিছুতেই আলাদা হতে দিবে না। একটু পরেই তার কানে আসে তার মায়ের চিৎকার। আই টোল্ড ইউ এগেইন, থ্রো দিস ট্রয় ইনটু দ্য ফায়ার রাইট নাও। কিন্তু ছেলেটির মাঝে কোন প্রকার হেলদোল দেখা গেল না। না সে কাঁদছে, না সে নড়ছে। এখনো ট্রয়টি বুকের সাথে চেপে ধরে আছে দুহাতে। সামনে জলমান অগ্নিতে দৃষ্টি নিবন্ধ। মহিলাটি ভীষণ বিরক্ত, এবার সে নিজেই ছেলেটির হাত থেকে ট্রয়টি কেড়ে নেওয়ার জন্য হাত বাড়ায়। ছেলেটা নিজের সর্বশক্তি দিয়ে নিজের সাথে ট্রয়টিকে দুহাতে চেপে ধরে, যেন শেষবারের মতো তাকে বাঁচানোর অদম্য চেষ্টা। কিন্তু শেষ রক্ষা আর হলো কই? এক ঝটকায় তার থেকে তার ট্রাকটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল ঝলসানো অগ্নিদাহে। সঙ্গে সঙ্গে জলে ওঠল তার ট্রাকটি। তখনই পিছন থেকে ভেসে আসে রুক্ষ পুরুষালী স্বর। তুমি ওর সাথে এমন কেন করছো? ও আমাদের ছেলে। মহিলাটি এবার লোকটির দিকে তাকিয়ে তর্জনী উঁচিয়ে হুমকি দিল। তুমি একদম কথা বলবে না আমাদের মাঝে। লোকটা কিছুটা দমে গেল বুঝানোর ভঙ্গিতে বলল। দেখো, ও একটা বাচ্চা ছেলে, ওর পছন্দ থাকতেই পারে। এবার মহিলাটি চড়া গলায় বলে দিলেন। এগুলো পছন্দ নয়, এগুলো দুর্বলতা। আমি ওকে স্ট্রং বানাতে চাই। সামনে থাকা ব্যক্তি রেগে গেলেন, চিৎকার করে বলেন। তুমি ওকে পাগল বানাচ্ছ, এইটুকু বয়সে ও হাসতে ভুলে গিয়েছে, কাঁদতে ভুলে গিয়েছে। মহিলাটিকে লোকটাকে কিছু না বলে বাচ্চাটির দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। আমার আদেশ অমান্য করার পরিণাম তোমাকে ভুগতে হবে। এই বলে গার্ডসদের দিকে হাত ছুড়লেন। সাথে সাথে দুজন গার্ড এসে হাজির। তাদের দিকে তাকিয়ে আদেশ ছুড়ল। আজ সারা রাত ওকে সেলে রেখে দেবে। কিন্তু ছেলেটির কোনোরকম ভাব পরিবর্তন হলো না। সে এখনো একবার নিজের হাত তো একবার সামনের অগ্নিকুণ্ড দেখছে। এই হাতে এখনই ট্রাকটি ছিল, এখন নেই, শূন্য। তার পাশ থেকেই তার মা বাবার চিৎকার ভেসে আসছে। সে সবকিছু উপেক্ষা করে আগুনের দিকে ছোট ছোট কদম ফেলে এগিয়ে যায়। আগুন তার গা ছুঁই ছুঁই। এমন সময় আর্যের ঘুম ভেঙে যায়। ধরপড়িয়ে ওঠে বসে সে। দুই হাতে নিজের মাথা চেপে ধরে। আবার আবার তার ভয়ঙ্কর অতীত স্বপ্নরূপে ফিরে আসতে চাইছে। আর্যে উঠে মোবাইল হাতে কাউকে মেসেজ পাঠিয়ে দেয়। ম কামিং। তারপর রেডি হয়ে রিসোর্টের পার্কিং লটে চলে যায়। সেখানে তার জন্য দাঁড়িয়ে আছে বিলাসবহুল রোলস রয়েলস। একজন বলিষ্ঠবান চাইনিজ গার্ড তাকে দেখে কুর্নিশ করে সম্মান জানিয়ে গাড়ির দরজা খুলে দিল। আর্যে গাড়িতে ওঠার সাথে সাথেই গাড়ি চলতে থাকলো আপন গতিতে। এসপি প্রথমে কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে, কে হতে পারে? কিন্তু যখনই তার কানে ফারাদ ভাই শব্দখানা এসেছে, তখনই বুঝতে আর অসুবিধা হলো না। এই পৃথিবীতে শুধুমাত্র একজনই তাকে এই নামে ডাকে। জড়িয়ে ধরা মানবীর হৃদস্পন্দন দ্রুত গতিতে চলছে। এসপি স্পষ্ট বুঝতে পারছে, না, এই মেয়েকে আর লাই দেওয়া যাবে না। এসপি একটানে তাকে সামনে এনে দাঁড় করিয়ে শক্ত কণ্ঠে বলে, হোয়াটস রং উইথ ইউ সানি, এভাবে সাপের পেঁচিয়ে ধরেছিস কেন? কিন্তু সানিতার এখনো কোনো হেলদোল দেখা গেল না। সে এখনো এক দৃষ্টিতে তাকিয়ে। এসপি ভীষণ বিরক্ত, সে সানিতার পাশ কাটিয়ে কয়েক কদম এগিয়ে আবার ফিরে আসে। এই তুই এখানে, তাহলে তোর যমদূত বাপ কোথায়? সপ্তদশী কন্যা এবার রেগে গেল। তার পাপাকে কেউ কিছু বললে তার সহ্য হয় না। তুমি আমার পাপাকে কি বললে? এসপি এদিক ওদিক উকি দিচ্ছিল। সানিতার রুষ্টস্বর কানে আসতেই ভ্রু উঁচিয়ে বলে, ওলে বাবালে, একদম পাপা কি পারি। তার বাক্য সম্পূর্ণ হলো না, তার আগেই শোনা গেল ভারিক্কি পুরুষালী কণ্ঠ। স্যার ফারাদ, এটা তোমার বাড়ি আসার সময়? এসপি এই ভয়টাই পাচ্ছিল, যার জন্য সে দেরি করে এসেছে। এসপি সিঁড়ির দিকে মুখ কচুমাচু করে তাকায়। পাশে দাঁড়িয়ে থাকা সানিতা ঠোঁট টিপে হাসছে। তার পাপা এখন এসপির ক্লাস নিবে। ভারী ভারী কদম ফেলে আসছে খুশদিল ফারুকী, এসপির মামা, যিনি বর্তমানে গিনির হেড ডিরেক্টর। সানিতা ফারুকী তার একমাত্র মেয়ে। ভালো ছেলেরা এত রাতে বাইরে থাকে না। অবশ্য আমি বলছি বাকাকে। এসপি স্পষ্ট বুঝতে পারছে তাকে তিরস্কার করা হচ্ছে। সে মনে মনে তার মামাকে হাজারটা গালি দিয়ে দোয়া করল। হে উপরওয়ালা, কাউকে পাঠাও। তার দোয়া কবুল হলো। পিছন থেকে তার মা রাহেলা চৌধুরী এগিয়ে আসলেন। ভদ্রমহিলা ভালো করেই নিজের ছেলের চাহনি বুঝতে পারছেন। তিনিও ঠোঁট টিপে নিজের হাসি সংবরণ করে বলল, এসপি তুই যা, গিয়ে খেতে বসো। সানিতা এখনো তোর জন্য বসে আছে। সানিতা মা, তুইও যা। এসপি ব্যাস এই সুযোগটাই খুঁজছিল। সে কোন দিকে না তাকিয়ে ডাইনিং এর দিকে দৌড় দিল।
পিছন পিছন সানিতাও গেল। সার্ভেন্ট খাবার পরিবেশন করে চলে যায়। এসপি আর সানিতা ডাইনিং টেবিলে বসে। কিন্তু সানিতা খাচ্ছে কম, এসপির দিকে তাকাচ্ছে বেশি। যেন বহু দিনের তৃষ্ণা মেটাতে ব্যস্ত। এসপি স্পষ্টভাবে বুঝতে পারছে তা। কিন্তু এই মেয়েকে বোঝানো অসম্ভব, মরীচিকার পিছনে ছুটছে সে। হঠাৎ সানিতার নাকে মুখে উঠে গেল। এসপি তড়িঘড়ি করে এটো হাতেই তাকে পানি গ্লাস এগিয়ে দিল। চোখে মুখে উদ্বেগের চাপ স্পষ্ট তার। দিল এক রামধমক। খাবারের সময় এত দিকে তাকালে এমনই তো হবে। সানিতা কিছু না বলেই এসপির হাত থেকে গ্লাস নিয়ে নিল। এসপি উঠে চলে যায়। পিছনে ফেলে যায় মুচকি হাসি দিয়ে তাকিয়ে থাকা এক সপ্তদশীকে। গিনি, ফ্যাশন হাউজে সারহাদের কেবিনে তার সামনে বসে আছে রিয়ানা জাওয়ান। সারহাদ নিজের গোল্ডেন ফ্রেমে বাঁধানো সাদা সানগ্লাসটা মধ্যমা দিয়ে একটু ঠেলে মনোনিবেশ করেছে হাতে থাকা ফাইলে। জেবি প্রোডাকশন হাউস তাদের পরপর দুটি মুভির জন্য সারহাদকে অফার করেছে। সামনে বসা রিয়ানা বেখেয়ালিভাবে এক দৃষ্টিতে তাকিয়ে শ্যাম পুরুষের দিকে। তার 24 বছরের জীবনে প্রথম কাউকে দেখে সে মুগ্ধ হতে বাধ্য হয়েছে। সারহাদ ঠাস করে ফাইলটা টেবিলে রাখল। শব্দ কানে আসতেই রিয়ানার ঘোর কেটে গেল। সে নিজেই নিজের কাজে লজ্জিত হল। তাই তড়িঘড়ি করে বলে উঠল, সো মিস্টার চৌধুরী, আপনার কি মতামত? সারহাদ চোখ তুলে তাকালো। আই এগ্রি, আম রেডি টু ওয়ার্ক উইথ জেবি, কিন্তু টিম আমার মতে গঠন হবে। সামনে বসা রিয়ানা সারহাদের যে কোন শর্তেই রাজি হয়ে যেত। তাহলে সাইন করা যাক। সারহাদ উচ্চশব্দে হেসে উঠল। রিয়ানা তার হাসির কারণ খুঁজে পেল না। সারহাদ হাসি থামিয়ে বলে, নিশ্চয় আপনার মা আমাকে শুধু স্ক্রিপ্ট দেখাতে বলেছে, সাইন করতে বলে নাই। রিয়ানা হতবাক, হ্যাঁ তার মা এটাই বলেছে, কিন্তু সারহাদ কিভাবে জানল? কোন মাইন্ড রিডার নাকি? তাকে আরও অবাক করে দিয়ে ভেসে আসে সারহাদের পুরুষালী কণ্ঠ। আম নট আ মাইন্ড রিডার, বাট আই ক্যান গেস, আম অলসো আ বিজনেসম্যান। উনি মুভির সাইনটা উইদিন করাতে চান যেই দিন আরজের ইনফিনিটি মুভির ফার্স্ট ট্রেইলার রিলিজ হবে। একসাথে দুটি প্রচারণা। সারহাদ এবার পায়ের উপর পা তুলে বসে নিজের দাম্ভিকতা বজায় রেখে বলে, দিস ইজ বিজনেস মিস রিয়ানা জাওয়ান। মানে এক ডিলে দুই পাখি। রিয়ানা অবাক নয়নে তাকিয়ে। সে আরও বেশি ইমপ্রেস। সারহাদ তার দিকে একটা ফাইলে প্রথম পেজে সাইন করে এগিয়ে দেয়। আপনার এখনও আপনার মায়ের থেকে অনেক কিছু শিখা বাকি। উনি রক্তের খেলায় বেশ আসক্ত। শেষ কথাখানি সারহাদ নিচু স্বরে বলে রিয়ানা শুনতে পায়নি। রিয়ানা হ্যান্ডশেকের জন্য নিজের হাতখানা বাড়িয়ে দেয়। সারহাদ একবার তার হাতের দিকে তাকায়, তার হাতও বাড়িয়ে ঠিক রিয়ানার হাতের পাশ থেকে অন্য ফাইলটা নিয়ে ওটাতেও সাইন করে ওর হাতে দিয়ে দেয়। রিয়ানা কিছুটা অপমানিত বোধ হলেও পরপর নিজেকে সামলে নেয়। সানা আর এসপি কিছুক্ষণ আগে গিনিতে এসেছে। সারহাদের কেবিনের দিকে যেতেই সানার চোখে পড়ে রিয়ানা। এসপি বেখেয়ালিতে হেঁটেই চলছে। সানা হঠাৎই এসপির হুডির টুপি ধরে এক হেঁচকা টানে তাকে পিছনে নিয়ে আসে। এসপি রেগে যায়। তুই আমাকে টান দিলি কেন? সানা ফিসফিস করে বলে, আবে বিচকেলের বাচ্চা, সামনে দেখ। সামনে দেখ। এসপি সামনে সারহাদের অফিসের দিকে তাকায়। কাচের গ্লাস দিয়ে দেখা যাচ্ছে রিয়ানা। এই রিয়ানা এখানে কেন? সানা বিরক্তি সূচক দৃষ্টিতে তাকায়। এমন ভাবে বলছিস যেন আমাকে বলে এসেছে। এসপির মুখে দুষ্ট হাসি ফুটিয়ে তোলে সানার দিকে তাকায়। আচ্ছা, আমি যদি তোর ননদকে পটিয়ে ফেলি তাহলে কেমন হবে বল? আর আমি যদি তোর কানের নিচে বাজাই তাহলে কেমন হবে বল? এসপির মুখটা ফাটা বেলুনের মতো ফুঁস হয়ে যায়। রিয়ানাকে বেরিয়ে আসতে দেখেই দুজনে উল্টো ঘুরে যায়। রিয়ানা তাদেরকে লক্ষ্য না করেই চলে যায়। তার চোখে মুখে খুশির চাপ। গত 30 মিনিট ধরে সানা সারহাদের সামনে বসে। সানা ভীষণ বিরক্ত। সারহাদ অলরেডি 5 বার দেখেছে ডিজাইনগুলো। এসপিকে সারহাদ কোন কাজে পাঠিয়েছে। এর মাঝে সানার মোবাইলে টুং করে মেসেজ আসে। সে মোবাইল অন করে দেখে আরজের নতুন নাম্বার থেকে আসা আরেকটা হুমকি। তোমার সাহস দেখে আমি অবাক, সানা, এই মুহূর্তে আমাকে আনব্লক কর। না হলে আমি তোমার খবর করব। সানা চুপচাপ এই নাম্বারটাও ব্লক লিস্টে ফেলে দিল। সকাল থেকে সে 2-3টা নাম্বার ব্লকলিস্টে ফেলেছে। সানা বুঝতে পারছে না এই লোকের সমস্যা কি। যখন খোঁজখবর রাখার কথা তখন তো রাখেনি, এখন অন্য কারোর সাথে থেকে তার খোঁজ নিচ্ছে। সানা চোখ তুলে সামনে তাকাতেই দেখে সারহাদ এখনও তার ডিজাইনগুলো দেখছে। সানার কেমন জানি মনে হলো, সারহাদ এতক্ষণ ধরে তার দিকেই তাকিয়েছিল। সারহাদ গলা খাকারি দিয়ে বলে, সো সিমরান। হ্যাঁ, দ্যাটস মাই প্রফেশনাল নেম। সারহাদ বাঁকা হেসে সানার চোখের দিকে তাকিয়ে বলে, আই লাইক ইট, ইন ইউর ডিজাইন সামথিং হ্যাভ স্পেশাল। ইউ আর সিলেক্টেড।
সানা তৎক্ষণাৎ বলে, আই হ্যাভ এ কোয়েশ্চেন। ইয়া শিওর। সানা ভনিতা ছাড়াই বলল, আমি কি এসপির ফ্রেন্ড হিসেবে সুযোগ পাচ্ছি নাকি নিজের যোগ্যতায়? সারহাদ শব্দ করে হেসে দিল। সানা ভ্রুকুটি করে তাকায় সারহাদের দিকে। তার কেমন অদ্ভুত লাগছে। হোয়াট ইউ থিঙ্ক, সিমরান? আই ডোন্ট ওয়ান্ট এনি সিম্প্যাথি, আই ওয়ার্না টু প্রুভ মাইসেলফ। সারহাদ নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল সানার দিকে। টেবিলে এক হাত ঠেস দিয়ে সানার দিকে কিছুটা ঝুঁকে পুরুষালী হাসকিস্বরে শুধায়, এন্ড আই গিভ ইউ আ চান্স টু প্রুভ ইউরসেলফ। সানা ঘাড় কাত করে চোখ তুলে তার দিকে তাকাতেই সারহাদ সরে যায়। সানা সাইন করে দেয়। সে মুখে বলে, থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম টু দাগিনি। সানা চলে যায়। পিছনেই সারহাদ উচ্চশব্দে হেসে বলে, অলসো মাই ওয়ার্ল্ড। সানা নিচে আসতেই এসপির সাথে এক ছোট ঝগড়া হয়ে যায় ড্রাইভিং শিখা নিয়ে। সানা আজকেই শিখতে চায় কিন্তু এসপি বারবার বলছে তার উপরওয়ালার কাছে এত তাড়াতাড়ি যাওয়ার শখ নাই। সে আরও কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায়। তারও বেঁচে থাকার অধিকার আছে। এখনও তার বিয়ে হয়নি। বিয়ের আগে সে তার বউকে বিধবা করতে চায় না। এক পর্যায়ে সানা এসপির পিঠে আর বাহুতে ধুমধাম কয়েকটা কিল বসিয়ে মুখ বাঁকিয়ে চলে যায় গাড়ির দিকে। ৫ তলা থেকে কাচের গ্লাসের ফাঁক গলিয়ে সারহাদ এক দৃষ্টিতে তাকিয়ে সানার দিকে, চোখে মুখে রহস্যময় হাসি। তার মুখ থেকে নিঃসৃত হয় কয়েকটি শব্দ। I love to play with danger, and you're the danger. সানার বাড়ি আসতে প্রায় রাত ৮টা বেজে যায়। গিনি থেকে তাদের ফ্ল্যাট একটু দূরেই। কিন্তু পার্কিং লটে পা রাখতেই সে কারো উপস্থিতি টের পায়। ব্যাগ হাতড়ে আত্মরক্ষার জন্য কিছুই পেল না। সানা মোবাইল বের করে এসপির সাথে কথা বলার ভান করে লিফটের দিকে এগিয়ে যায়। লিফটের সামনে আসতেই এক দৌড়ে লিফটে ঢুকে বারবার 7 প্রেস করতে থাকে। লিফট বন্ধ হওয়ার আগেই পিছনে থাকা ব্যক্তি সানার মিথ্যা ধরে পেলে। সেও সানার পিছন দৌড়ে যায়, নিজের ট্যাটু খচিত হাতখানা বাড়িয়ে দেয় লিফটের দিকে। দুবাইয়ের ধুধু মরুবালিতে আর্যের শুটিং চলছে পুরোদমে। ডিরেক্টর কাট বলার সাথে সাথে ক্যামেরা থেমে যায়। আর্যের অ্যাকশন সিন খতম হয়। রওনাক ছাতা হাতে পানির বোতল নিয়ে দৌড়ে আসে আর্যের দিকে। আর্যের ড্রেসিং রুমে বসে তার মেকআপ আর্টিস্ট জনি তার মুখে কিছু কাটা রক্তের দাগের মেকআপ করতে ব্যস্ত, তারপরের সিনের জন্য। পাশে ঈশানী বসে অনেকক্ষণ ধরে এটা সেটা বলে মাফ চাইছে। আজকে তার শুট নাই, তারপরও এসেছে আর্যের জন্য। কিন্তু আর্যের দৃষ্টি তার হাতে থাকা মুঠোফোনে। পূর্ণ মনোযোগ সেখানে, যেখানে সে সানাকে বারবার কয়েকটা নাম্বার থেকে মেসেজ পাঠাচ্ছে। আর সানা একটা একটা নাম্বার ব্লক করছে। কেন জানি তার ভীষণ মজা লাগছে বিষয়টা। মেয়েটাকে যতই অন্ধকার থেকে দূরে সরিয়ে রেখেছে ততই মেয়েটার এসব অবাধ্যতাগুলো তাকে অন্ধকারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে। যতদিন বাধ্য ছিল ভালো ছিল, অবাধ্য হয়ে এক অজানা অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। সানা কি তা জানে? একদমই না। আরজে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে বিড়বিড় করে আওড়াল, আই লাইক দিস গেম ওয়াইফি, লেটস প্লে উইথ ইউ। এর মধ্যে কারো কল আসে আরজের কাছে। স্ক্রিনে আয়ান নামটা ভেসে উঠছে। আয়ান আরজের পিএ ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে। আরজে ফোন তুলতেই বলে, বসো, সিসিটিভি ফুটেজ পেয়ে গেছি। আর যে ওকে বলে রেখে দে। মেকআপ শেষে আরজে উঠে চলে যায় ঈশানীকে ফেলে। গাড়িতে সানা মুখ বাঁকিয়ে বসে আছে। এসপি বিন্দাজ ভাবে গান ছেড়ে গাড়ি চালাচ্ছে। তার মানে তুই আমাকে ড্রাইভিং শিখাবি না? এসপির সোজা সাপটা জবাব, মরার আগে শিখিয়ে যাব। তুই মানে ডেঞ্জার, আমি কোন রকম ডেড রিস্ক নিতে চাই না। আমি তোর চ্যাটগুলোর স্ক্রিনশট ভাইরাল করব। তারপর শাহবাগীদের হাতে তোকে কেলানি খাওয়াবো। আচ্ছা, আমার মাকালকে শিখাবো যা। সানা খুশি হয়ে যায়। এসপি আবারও বলে ওঠে, আচ্ছা শোন পেস্ট্রি, আমাকে না একটা ফ্ল্যাট নিতে হবে রে। সানা ভ্রুকুটি করে তাকায়। তোর এত বড় বাড়ি থাকতে তুই ফ্ল্যাট নিবি কেন? এইচপি করুণ সুরে বলে ওঠে, জমের সাথে এক বাড়িতে থাকা যায় নাকি বল? মুহূর্তে সানা ধরে ফেলে এসপির মানে। সে হাসতে হাসতে বলে, তোর মামা এসেছে। জম নিজের ছাওয়াল নিয়ে এসেছে। অন্ধকার রুমে রকিং চেয়ারে বসে দুলছেন সোফিয়া জাওয়ান। সামনে একজনকে বেধড়কভাবে মারছে তার লোকেরা। কিন্তু তিনি নির্বিকার চিত্তে বসে আছেন। লোকটির চিৎকারে পুরো ঘর কেঁপে উঠছে। এই চিৎকারগুলো সোফিয়া মনে যেন একরকম পৈশাচিক আনন্দ দিচ্ছে। কাঠের মোটা দরজা ঠেলে প্রবেশ করে তার একান্ত অনুচর মুসাব। ৩৫ ঊর্ধ্ব আফগান মুসাব একবার লোকটির দিকে তাকিয়ে সোফিয়ার দিকে তাকান। শীতল কণ্ঠে বলেন, লেডি। সোফিয়া চোখ খুলে তাকায় মুসাবের দিকে। হাত নেড়ে বাকিদের চলে যেতে ইশারা করতেই সবাই চলে যায়। সোফিয়া মুসাবের দিকে জিজ্ঞেসু দৃষ্টিতে তাকায়। মুসাব ভিতরে ভিতরে খুবই ভয় পেয়ে আছে, কিভাবে বলবে সোফিয়াকে।
লেডি, আমাদের একটা কারখানায় কেউ আগুন লাগিয়েছে, কিন্তু প্রেসের লোকেরা এটাকে মালিক পক্ষের ভুল বলে দাবি করছে। সোফিয়ার মাথায় যেন রক্ত চড়ে গেল। ক্রোধান্বিত হয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলেন, কার এত বড় সাহস সোফিয়ার দিকে আঙ্গুল তুলছে? আর ওই আগুন কিভাবে লেগেছে তার খবর নিয়েছ? মুসাব কণ্ঠ নিচু, ভয় স্পষ্ট। লেডি, মনে হচ্ছে কেউ ইচ্ছে করে লাগিয়েছে। আপনার জন্য একটা চিরকুট রেখে গেছে। সোফিয়া মুসাবের দিকে তাকায়। কিসের চিরকুট? মুসাব নিজের পকেট থেকে বের করে চিরকুটখানা সোফিয়ার হাতে দিয়ে দেয়। সোফিয়া একটানে উপরের কাগজটা ছিঁড়ে ফেলে। ভিতরে একটি কার্ড বেরিয়ে আসে যাতে লেখা আছে, অল দ্য জনস, বি রেডি ফর ডিস্ট্রয়। সোফিয়া কার্ডখানা উল্টে দেখেন তার পেছনে লেখা আছে গুটি গুটি অক্ষরে, মাস্টার। সোফিয়া শক্ত হাতে কাগজখানা চেপে ধরে মুসাবের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলেন, কে এই মাস্টার? তার এত বড় কলিজা, আমি ওর কলিজা দেখতে চাই। লেডি, এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। সোফিয়া চিবিয়ে চিবিয়ে বলেন, খোঁজ নাও, না হলে নিজের জন্য কবর খুঁড়ো। আর সানা আর আর্যের ডিভোর্সের কাজ কত দূর? প্রায় শেষ দিকে। আচ্ছা তুমি যাও। মুসাবজি লেডি বলে চলে যায়। সোফিয়া নিজেই বলে ওঠে, আমি আর্যের চোখে সানার জন্য ওইদিন দুর্বলতা দেখেছি। আর আমার সাম্রাজ্যে দুর্বলতা মানেই ধ্বংস। সোফিয়া নিজের মাথায় 2 আঙুল চেপে ধরে বসে পড়েন। ভাবেন, কে এই মাস্টার? কি চাই তার? সোফিয়ার মনে পড়ছে না সে তার এমন কোনো শত্রুকে জীবিত রেখেছে। তাহলে কে? রাত 8টার উপরে বাজে সানা বাড়িতে আসে। একে তো রাস্তার ট্রাফিক, তার উপরে গিনি থেকে তার ফ্ল্যাট একটু দূরেই। কিন্তু পার্কিং লটে পা রাখতেই তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলছে, কেউ তাকে দেখছে। সানা এদিক ওদিক তাকায়, না কেউ নেই। হঠাৎ তার চোখ পড়ে পাশের একটা গাড়ির সাইড ভিউ মিররে, যেখানে দেখা যাচ্ছে কালো মাস্ক পরা এক ব্যক্তি নীলাভ মণি দিয়ে তাকে পর্যবেক্ষণ করছে। ডান দিকের সারির গাড়ির পেছনে দাঁড়িয়ে। মুহূর্তে সানার মাথায় কিছুটা ক্যাচ করে গেল। সে নিজের ব্যাগে হাত দিয়ে দেখে নিজের আত্মরক্ষার জন্য কিছুই নেই। সানা নিজের মোবাইলটা বের করে এসপির সাথে কথা বলার ভান করে লিফটের দিকে এগিয়ে যায়। লিফটের সামনে এসে এক দৌড়ে লিফটে ঢুকে 7 প্রেস করে দেয়। পিছনে থাকা মাস্টার সানার মতলব বুঝতে পেরেই সেও দৌড়ে যায়। নিজের ড্রাগন ট্যাটু খচিত হাতখানা বাড়িয়ে দেয়। কিন্তু ততক্ষণে লিফট বন্ধ হয়ে গিয়েছে। সানা যেন হাফ ছেড়ে বাঁচল। তার শ্বাস উঠানামা করছে দ্রুত। নিজেকে ধাতস্থ করতেই তার প্রেস করা ফ্লোর এসে গেল। সে এক ছুটে ব্ল্যাক স্পেসে চলে যায়। পার্কিং লটে দাঁড়িয়ে থাকা মাস্টার উচ্চশব্দে হেসে ওঠে। নিস্তব্ধতায় আচ্ছন্ন পার্কিং লটে কি ভয়ঙ্কর শোনাচ্ছে সেই হাসি। ইচ্ছে করেই সানাকে ছেড়ে দিয়েছে। এত তাড়াতাড়ি সে কাউকে ধরবে না। বাতাসে ভেসে আসছে তারই ইলেকট্রনিক শব্দ। People run when they are afraid, but running only reveals their location. And that calculation, I know too well. সানা ফ্ল্যাটে ঢুকতেই দেখে মিসেস আয়েশা। তিনি সানার চোখে মুখে চিন্তার চাপ দেখে জিজ্ঞেস করেন, সানা তুমি ঠিক আছো? সানা চোখ তুলে ওনার দিকে তাকিয়ে শুধালো, জি আমি ঠিক আছি। তুমি এত রাতে? সানা ওনার কথা কেটে তড়িঘড়ি করে বলে ওঠে, অ্যাকচুয়ালি আমার কিছু কাজ ছিল নিচে। মিসেস আয়েশা একটু হেসে বলেন, ও আচ্ছা। আর হ্যাঁ, আর যে কল করে তোমাকে খুঁজছিল। সানা ভ্রুকুটি করে তাকায়, আমাকে কেন? তোমাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছে। কেন? আমাকে তো বলেনি। আর তোমাকে বলেছে কল দিতে। সানা আচ্ছা বলে চলে যায় রুমে। তার মাথায় ঘুরপাক খাচ্ছে পার্কিং লটে থাকা অজ্ঞাত ব্যক্তির কথা। সে সত্যিই কি সানার পেছনে পড়েছিল নাকি অন্য কিছু? ভাবছে এসপিকে বলবে কিনা, বললে আবার যদি টেনশন করে। আর এদিকে আবার রানভীর কি চাইছে ও নিজেই জানে না। ধুর, এত টেনশন সানার আর ভালো লাগে না। কাল সব হবে। সানা সব ছেড়ে ঘুমিয়ে পড়ে। একটা ছোটখাটো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর্যের বুর্জ খলিফে থাকা আশিতলার ফ্ল্যাটটিতে। মনে হচ্ছে কেউ তাণ্ডবলীলা চালিয়েছে এখানে। কিন্তু যার জন্য এই অবস্থা সেও অদূরে বসে আছে নির্বিচার চিত্তে। আর্যের হাত দিয়ে রক্ত ঝরছে, চুলগুলো সব এলোমেলো। সেদিকে তার কোন খেয়াল নেই। তার দৃষ্টি নিবন্ধ সামনে পড়ে থাকা মোবাইলের স্ক্রিনে, যেখানে দেখা যাচ্ছে সানা আর এসপিকে একসাথে রেস্টুরেন্টে। হ্যাঁ, এটা ওই দিনের সিসিটিভি ফুটেজ ছিল। সেখানকার সিসিটিভি ফুটেজ আর যে ওই দিনে চেয়েছিল, কিন্তু কিছু সমস্যার কারণে তা আসতে লেট হয়েছে। আয়ান আজকে এটাই পাঠিয়েছিল। দরজার নব ঘুরিয়ে প্রবেশ করে চাইনিজ গার্ড কাইলিন। চারপাশে তাকিয়ে তার আর বুঝতে অসুবিধা হয়নি কি হয়েছে এখানে। সে নিঃশব্দে হেঁটে যায় আর্যের সামনে। বসো, কাল আপনার কনসার্ট। তারপর দিন। তার কথা কেটে আর্যে রুক্ষ আর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি বিডিতে ব্যাক করব। কিন্তু বসো, আমাদের তো
কাইলিনের জিহ্বা খসে বাকি কথাটুকু আর বের হলো না। আরজে তার দিকে চোখ তুলে তাকাতেই কাইলিনের কথা বন্ধ হয়ে যায়। আরজের চোখ দিয়ে যেন রক্ত ঝরছে। আরজে পড়ে থাকা মোবাইলটিকে হাতে তুলে আরও একবার ছবিটা দেখে দেওয়ালের দিকে জোরে ছুঁড়ে ফেলে দেয়। মুহূর্তে ফোনখানা কয়েক পার্টে বিভক্ত হয়ে পড়ে। সেদিকে দৃষ্টি নিবন্ধ রেখেই আরজে শক্ত কণ্ঠে বলে ওঠে, আজ থেকে সবকিছু শুরু ওয়াইফি। আমি দূরত্ব বাড়িয়েছি তোমাকে ধ্বংস থেকে বাঁচাতে, কিন্তু তুমি নিজেই ধ্বংসকে উস্কে দিলে। এখন তুমি শত চাইলেও আর মুক্তি পাবে না। বি রেডি ওয়াইফি। এসপি সানাকে ডাইভিং শিখাচ্ছে, কিন্তু এসপির মনে হচ্ছে আজ তার শেষ দিন। আবে এক্সেলেটর থেকে পা সরিয়ে বেঁকে চাপ দেয় কিন্তু কোনোটাই তো কাজ করছে না। তাহলে কন্ট্রোলারে চাপ দেয় আরে এটাও চলছে না। আমার মা কি চলছে সেটা বলল? শুধু গাড়ি চলছে আর স্টিয়ারিং ঘুরছে। তুই স্টিয়ারিং থেকে হাত সরাবি না। আজরাইল পিছনের সিটে বসে আছে, তুই হাত সরাবি আর আমরা উপরওয়ালার কাছে। হে মাবুদ, আজ আমার সব পাপের কথা মনে পড়ছে। হে জাতি, আমাকে মাফ করো। এই কটকটির জন্য আমি জীবনের অন্তিম মুহূর্তে। প্রত্যুষের সোনালি রোদখানা যখন মরুভূমির কিনার ছুঁয়ে শহরকে স্পর্শ করছিল, তখন বুর্জ খলিফার ৮০ তলার ফ্ল্যাটে দাঁড়িয়ে আছে এক মানব। চোখে মুখের তীব্র দহনের চাপ। তার সামনে বিস্তৃত কাচের দেওয়াল জোড়া জানালা, যেখান দিয়ে পুরো দুবাই শহরকে সে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। আকাশটা তখন ঠিক নীল নয়, গোলাপি নয়, দুই রঙের মাঝখানে থমকে থাকা এক কোমল সোনালি আভা, যা মরুভূমির বালুকনার মতো ঝিলমিল করতে করতে দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়ে। শহরের নিচে তখনও নীরবতা, রাস্তাগুলো ফাঁকা, টাওয়ারগুলোর ছায়া দীর্ঘ, প্রসারিত, যেন রাতের শেষ স্পর্শটুকু এখনও ধরে রেখেছে। দূরে সমুদ্রের ওপর প্রথম সূর্যালোক নরম রূপালী রেখা এঁকে যায়, যা দেখা যায় শুধু এত উঁচুতে দাঁড়ানো মানুষদের ভাগ্যে। আর যে হাতে জানালার ঠান্ডা কাঁচ স্পর্শ করে। কাছের ওপারে থাকা সূর্য ধীরে ধীরে উকি দিলে, উঁচু অট্টালিকাগুলোর কাছে আলো আটকে ছোট ছোট আগুনের মতো ঝলসে ওঠে, আরজের চোখে পড়ে সেই দ্যুতিময় দৃশ্য। তার মনে হয়, যেন দুবাইকে প্রতিদিন নতুন করে গড়ে তোলার জন্য সূর্য নিজেই এসে রং মাখিয়ে দিয়ে যায়। কিন্তু এই রং আরজেকে রাঙিয়ে তুলতে ব্যর্থ। তার বুকের ভেতর ঝড় উঠেছে, কারণ সানা। তার মনে সেই দৃশ্যটা বারবার ফিরে আসছে, যা আরজের কাছে বজ্রপাতের মতো মনে হচ্ছে। সে এই সব কিছু না চাওয়া সত্ত্বেও তার মন যেন বারবার সেদিকেই ধাবিত হচ্ছে। সকালে চৌধুরী বাড়ির সবাই নাস্তার টেবিলে বসে। এসপির মামি মিসেস স্লিপি ফারুকি সার্ভেন্টদের সাথে মিলে সবকিছু এগিয়ে নিয়ে আসছে। এসপি বসার পরেই সানিতা ধপ করে তার পাশের চেয়ারখানা দখল করে নিল। এসপি একবার সানিতার দিকে তাকায়, যে অলরেডি তার দিকে তাকিয়ে আছে। এসপি কিছু না বলে সামনে তাকাতেই তার চোখে পড়ে কিভাবে খুশদিল ফারুকি তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। এসপি একটা শুকনো ঢোক গিলে মনে মনে ভাবে, কি আশ্চর্য। এমন মনে হচ্ছে আমি ওনার মেয়েকে বলেছি, আয় মা আমার কোলে বসো। মেয়ের সাথে পারে না, শুধু আমার সাথে। এসপি চোখ নামিয়ে নে, তখনই তার কানে আসে খুশদিলের কাঠোকাঠ কণ্ঠ। তুমি আওয়ারা গিরি ছাড়বে কবে? এসপি চোখ তুলে তাকায়, সে ভাবছে, তাকে না কাকে বলছে। পর মুহূর্তে মাথায় এলো, সে ছাড়া তো আর কেউ আওয়ারা গিরি করে না। মনে মনে জবাবের প্রস্তুতি নিয়ে মুখ ফুটে কিছু বলার আগেই খুশদিল ফারুকি আবার বলেন, তোমার নিজের ভাইয়ের থেকে কিছু শিখা উচিত। সে কিভাবে কোম্পানি ও ক্যারিয়ার একসাথে হ্যান্ডেল করছে। সারহাদ এবার চোখ তুলে তাকায় এসপির দিকে। ভাইয়ের চুপসে যাওয়া মুখের থেকে চোখ সরিয়ে মামার দিকে তাকায়। মামা ছেড়ে দাও না, ও এখনো বাচ্চা ছেলে। তার মামা তাকে থামিয়ে গর্জে ওঠে, বাচ্চা? আরও 5 বছর আগে বুড়ো হয়ে বসে আছে ও। এসপি লাফিয়ে উঠে দাঁড়ায়, অপমান! এত বড় অপমান! তার মতো কচি খোকাকে বুড়ো বলছে? না, হার চুপ থাকলে, আজ উনি বুড়ো বলছেন, কাল না জানি অন্য কি বলে বসবেন। এসপি দাঁড়াতেই খুশদিল তার দিকে তাকিয়ে ধমকের সুরে বলেন, খাওয়া বাদ দিয়ে দাঁড়ালে কেন? কিছু বলবে? ব্যাস, এসপি যা বলবে ভেবেছিল তাও ভুলে গেছে। মানুষ এত জোরে ধমক দেয় নাকি? তাও তার মতো একটা মাসুম বাচ্চার সাথে। সে দাঁত কেলিয়ে হেসে বলল, কাঠের চেয়ার, বেশ শক্ত। বসে বসে কোমর ব্যথা হয়ে গিয়েছে, তাই এক্সারসাইজ করছিলাম আর কি। পাশে বসা সানিতা ফিক করে হেসে দিল। খুশদিল তার কথা কানে না তোলার মতো ঝেড়ে ফেলে দিয়ে ঝাঝালো কণ্ঠে বলেন, তুমি কাল থেকে অফিস জয়েন করবে। এসপির মাথায় এবার যেন আকাশ ভেঙে পড়ল, কিন্তু মুখ দিয়ে টুশব্দ বের হলো না। সবাই তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে। এসপি খুশদিলের দিকে ছলছল নয়নে তাকায়, যে এই মুহূর্তে তাকে চোখ দিয়ে শাসাচ্ছে। সে একটা কেবলাকান্ত হাসি দিয়ে বলে, আপনার আদেশ শিরোধার্য। তিনি সারহাদকে বলেন,
সারহাদও কিছুই জানে না। ওকে ছোটখাটো কোন পোস্টে ঢুকাবে, যাতে আগে ও এক্সপেরিয়েন্স অর্জন করতে পারে। পাশ থেকে সানিতা তার কানে ফিসফিস করে বলে, আমি তোমাকে কফি দেই? সাথে সাথে ভেসে এলো এসপির কাট কাট জবাব, আমার মা, আমাকে বিষ দে। তোদের বাপ মেয়েকে আমি বিশ্বাস করি না। দুজনেই আমার পেছনে বাঁশ লাগাতে ব্যস্ত। আজকে সারহাদ অফিসে নাই। কোন কাজের জন্য সে সকালে শহরের বাইরে গিয়েছে। অফিসের সকলের সাথে সানার অলরেডি ভাব জমে গেছে। সানা কাজ করছে আর একটু পরপর মোবাইল চেক করছে। ভাবছে, আজকে ওই জাউরার কি হলো? কোন খবর নেই। ধুর, কচুমার্কা, আমিই বা ভাবছি কেন? মনে হচ্ছে কারো সাথে ঝগড়া করলে একটু শান্তি পেতাম। কি এক অবস্থা ঝগড়া করার জন্য আজকাল আমি ওই কালনাগিনীকে একটু বেশিই মিস করছি। দুবাইয়ের মরুভূমির হাওয়া আজ নরম, উষ্ণ। বাতাস হালকা ধুলো উড়িয়ে সুরের সাথে নাচতে থাকা কোন রহস্যের মতো ভেসে বেড়াচ্ছে। আজ রাত আর্যের কনসার্টের প্রস্তুতি চলছে পুরোদমে। দুবাই ডিজাইন ডিস্ট্রিক্ট D3-তে বিশাল খোলা মাঠে এখনই মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। অর্গানাইজেশনের কর্মচারীরা চারদিকে ব্যস্ত, সাথে সেট করা হচ্ছে কড়া সিকিউরিটি। রেডি করা হয়েছে মাঠের মাঝখানে বিশাল এক স্টেজ। এমনভাবে লাইটিং করা হচ্ছে যেন মাটির উপর দাঁড়িয়ে থাকে কোন জ্বলন্ত নক্ষত্র। গাড়িতে সানা আর এসপি বসে। এসপি সানাকে অনেকক্ষণ বুঝিয়েছে, ড্রাইভ করা সানাকে সাজে না। কিন্তু এই মেয়ে বুঝতে নারাজ, মানে তার জীবন নিয়ে ছিনিমিনি খেলবেই। সানা এক পায়ে খাড়া, শিখব মানে শিখবই, না হয় তোকে শাহাবাগীদের হাতে ছেড়ে আসব। এসপি হার মেনে নিয়ে 4টা সিটবেল্ট লাগাচ্ছে। এগুলো অতিরিক্ত, আজকে সকালেই লাগিয়ে এনেছে। জানতো এই মেয়ে মানবে না। সানা তাকে এতগুলো সিটবেল্ট লাগাতে দেখে বলে, তুই এতগুলো সিটবেল্ট লাগাচ্ছিস কেন? এসপির মেজাজ গরম। চুপ কর, সেফটি ফার্স্ট। আমি জানি আমি জমের বাড়ি সফরে যাচ্ছি। সানা একটা মুচকি কেটে সামনে তাকায়। মনে মনে ভাবছে, লাইফে সে যা দেখেছে একবারে না হোক দ্বিতীয়বার তো শিখেই গিয়েছে। 8টা সিটবেল্ট বাঁধার পর এসপি সানার দিকে তাকায়। আরও 2টা লাগাতে চেয়েছে কিন্তু আর লাগানোর জায়গা নেই। শোন ABC। সানা বিরক্তি সূচক দৃষ্টিতে তাকায়। তোর আমাকে মূর্খ মনে হয়। আমি ABC জানি। আবে গাধি নিচে দেখ, পেডেলে দেখ, ওখানে ABC। সানা পেডেলের দিকে তাকিয়ে বলে, আচ্ছা তো কোম্পানির মালিক ABC জানে না? এসপির রাগ সপ্তকাশে, তারপরও নিজেকে সংবরণ করে বলল, এ মানে এক্সিলারেটর, বি মানে ব্রেক, সি মানে কন্ট্রোলার। সানা পর পর বলে, দেখো না আমরা ছোটবেলায় এ মানে অ্যাপল, বি মানে বল, সি মানে ক্যাট পড়ে এসেছি। আর এখন এগুলো এক্সিলারেটর, ব্রেক আর কন্ট্রোলার হয়ে গিয়েছে। ব্যাস কুছ পাল মে জামানা বাদাল গায়েই, লোক বাদাল গায়েই, ওর গাড়ি বি বাদাল গায়েই। এসপি ফোঁস করে হাওয়াতে নিঃশ্বাস ছাড়ল। করুণ সুরে বলে ওঠে, আমার আম্মা এখনো সময় আছে। আমিহীন আমার গার্লফ্রেন্ডগুলো কিডনি ব্যথায় মারা যাবে। বোঝার চেষ্টা কর, অন্তত পক্ষে বিয়েটা করতে দে। বউটাকে দেখতে দেয়, তারপর শান্তিতে মরতে পারবো। আরে আমি মজা করছিলাম একটু। আর তুই বিয়ে করার পর বউয়ের আঁচল ছেড়ে আর বেরোবি না। আমি তোকে ভালো করে জানি। এসপি শেষবারের মতো সানাকে বুঝানোর পর্ব চুকিয়ে বাধ্য হয়ে সানাকে সবকিছু ঠিকমতো বুঝিয়ে দেয়। গাড়ি চলতে আরম্ভ করে। এসপি ডিরেকশন দিচ্ছে ডানে নেয়, বামে নেয়, ব্রেকে চাপ, এক্সিলারেটরে পা রাখো, গিয়ার চেঞ্জ কর। আর সানা উল্টোপাল্টা করেই যাচ্ছে যার ফলে গত 1 ঘন্টা ধরে গাড়ি একবার এদিক তো ওদিক, কখনো থামে তো কখনো স্পিডে ছুটে চলছে। এভাবে 1.5 ঘন্টা অতিবাহিত হওয়ার পর হঠাৎই গাড়ি দ্রুত বেগে চলা শুরু করেছে। এসপি চিৎকার দিয়ে উঠে, কটকটি ব্রেকে চাপ লাগা। সানা এক্সিলারেটর চেপে বলছে, চাপ দিয়েছি। এসপি তাকিয়ে দেখে সানা এক্সিলারেটরে চেপে আছে। আবে এক্সিলেটর থেকে পা সরিয়ে বেঁকে চাপ দেয় এ। কিন্তু কোনোটাই তো কাজ করছে না। তাহলে কন্ট্রোলারে চাপ দেয় এ। আরে এটাও চলছে না। এসপি করুণ স্বরে বলে, কি চলছে আমার মা সেটা বলল? শুধু গাড়ি চলছে আর স্টিয়ারিং ঘুরছে। এসপি কড়া কণ্ঠে আদেশ ছুড়ে, তুই স্টিয়ারিং থেকে হাত সরাবি না হহ। আজরাইল পিছনের সিটে বসে আছে, তুই হাত সরাবি আর আমরা উপরওয়ালার কাছে। হে মাবুদ, আজ আমার সব পাপের কথা মনে পড়ছে। মনে পড়ছে, একদিন নানি আমাকে 10 টাকা দিয়েছিল ফকিরকে দান করতে। কিন্তু আমার হাতে 10 টাকা দেখে এই কটকটির কথাতে আমরা ফকিরের হক মেরে দুজনে খেয়ে ফেলেছি। মাবুদ আমি কিন্তু নির্দোষ, সব দোষ এই মেয়ের। সানা স্টেয়ারিং ছেড়ে তেড়ে যায় এসপির দিকে। এ তুই সব দোষ আমার উপর দিচ্ছিস কেন? এসপির চোখ বড় বড় হয়ে যায়। চিৎকার করে বলে, তুই স্টিয়ারিং ধর।
সানা তড়িঘড়ি করে ধরে, এসপি কাদো কাদো মুখ নিয়ে বলে, শেষবারের মতো মাফ চাওয়ার সুযোগ দে আমার মা। লাইফের সবথেকে বড় পাপ তো আমি তোকে পেস্টি বানিয়ে করেছি। এই বলে সামনে তাকাতেই দেখে একটা বড় ট্রাক তাদের দিকে ধেয়ে আসছে। তা দেখে এসপির চোখ বড় হয়ে যায়। আব্বে ডানে গুড়া হহ, ইন্না লিল্লাহ হহ। রাতের দুবাই আজ অদ্ভুত রকমের শান্ত। কিন্তু সেই শান্তির মাঝে মানুষের ঢেউ জমে উঠেছে D3 এর বিশাল খোলা মাঠে। বিশাল স্টেজে চারপাশে হাজারো মানুষদের হতে আলো জ্বালা মোবাইল, প্লেকার্ড, লাইট স্টিক। মাঠ জোরে তার নাম নিয়ে কথার ঝড়। সামনের সারিতে তরুণীরা ব্যানার ধরে দাঁড়িয়ে। সবাই অধীর অপেক্ষায়। হঠাৎ নিভে গেল সকল আলো, মাঠে এক মুহূর্তে নীরবতা নেমে এলো। সেই নীরবতা এত গভীর যেন পুরো দুবাই এক নিঃশ্বাসে আটকে আছে। তারপর এক ঝলক আলোর বিস্ফোরণ। একটা সোনালি আলো স্টেজের মাঝখানে দাঁড়িয়ে থাকা আর্যের উপর পড়ে, সবাই একসাথে চিৎকার করে ওঠে। একটা ঢেউ, একটা বিস্ফোরণ, একটা উন্মাদনা। চারদিকে আলোর রং বদলায় নীল, লাল, বেগুনি, গোলাপি। হঠাৎ মনে হয় আকাশের তারারা নেমে এসে মানুষের কাঁধে কাঁধে বসে আছে। দর্শক সারিতে নরম একটা ঢেউ ওঠে। মুখে মুখে কলরব, আরজে, আরজে, আরজে। হঠাৎই আরজের কণ্ঠ আসে মাইক্রোফোনে। দুবাই, আর ইউ রেডি? চারদিকে আলোর ঝিলমিল, ধোয়ার কুণ্ডলি উঠে আসে। আরজে গভীর শ্বাস টেনে নেয়। তার চোখ ঝলসে ওঠে, ভেতরের রাগ জেদ চেপে বেরিয়ে আসে কাঙ্ক্ষিত সুর। জানি না কেন হ্যালো হ্যালো হয়ে আছি, উড়ে গেছে ঘুম। জানি না কেন তাহলে গলে হয়ে গলে ফিউজ হয়ে দুম। জানি না কেন গায়ে ব্যথা পায় ব্যথা মাথা ভন ভন। জানি না কেন ধরা দিতে দিতে পাখি হয়ে গেছে গন। ও, ও, কবে, কবে কবে গো? হবে, হবে হবে গো। আমায় দেখা দেবে গো বলনি তো। তোমার দেখা নাইকো বন্ধু, তোমার দেখা নাই চার। আজকে ঢাকার বিমানবন্দরের চেহারা অন্যরকম। চারদিকে মানুষের ঢেউ, অপেক্ষা আর্যের। বিমানের দরজা খুলতেই ঢাকার আর্দ্র, উষ্ণ বাতাসের একটা ঢেউ আর্যের মুখে এসে আঘাত করল। কিন্তু আজ তার গা শিউরে উঠল অন্য কারণে। বাইরে কাচের দেয়ালের ওপারে, মানুষের সমুদ্রে ভেসে যাচ্ছে পুরো এয়ারপোর্ট। মেজাজ খারাপ থাকা সত্ত্বেও চোখের সামনে এই দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য তার হৃদয় থমকে দাঁড়ায়। রাতের গভীরতা ঢাকা শহরকে যখন আঁকড়ে ধরে ঠিক তখন শহর জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। সেই নীরবতা, শান্ত ও আলো অন্ধকারের রহস্য ভেদ করে ছুটে চলছে দুইজন, রিয়ানা জাওয়ান আর তার প্রিয় রাতসঙ্গী আগুনের মতো লাল, ডুকাটি প্যানিগালে V4 আর বাইক। একাকিত্ব ভরা জীবনে যখনই অবসর পাবে তখনই ছুটে যায় বাইক নিয়ে। আর তার জন্য রিয়ানার রাত সবচেয়ে বেশি পছন্দের। ঢাকা শহরের ফাঁকা রাস্তাগুলো তখন রিয়ানের কাছে কবিতার মতো লাগে। নীল কমলা স্ট্রিট লাইটের স্রোত তার হেলমেটের ভিতরে লেগে তৈরি করে এক ধরনের কুয়াশামাখা আলোছায়ার নৃত্য। তার গ্লাভস পরা হাতে থ্রোটল পুরো তুলে দিলে ইঞ্জিন যেন বজ্রপাতের মতো ফেটে ওঠে, আলো আধারের টানেলে ডুবে যায় পুরো রাস্তা। ঢাকার আকাশে অদ্ভুত নিস্তব্ধতা। রিয়ানার বাইক ফ্লাইওভারের গা ঘেঁষে ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে হাওয়া তার জ্যাকেটের প্রান্ত উড়িয়ে দিচ্ছে। হঠাৎই একটি গা ছমছমে অনুভূতি তার মেরুদণ্ড বেয়ে নেমে আসে। রিয়ানা বুঝে ওঠার আগেই ডান পাশের অন্ধকার থেকে ধীরে ধীরে বের হয়ে আসে আরেকটি বাইক। কালো ম্যাট ফিনিশ, শিকারীর মতো ভয়ঙ্কর, কাওয়াসাকি নিনজা H2R। দূরে ধুলোর রেখা কেটে এগিয়ে আসছে সেই ছায়ামূর্তি বাইকটি। রিয়ানার খুব কাছে এসে পড়ে। রিয়ানা প্রথমে পাত্তা দিল না, ভেবেছে হয়তো অন্য কেউ হবে। কিন্তু ধীরে ধীরে বাইকটি তার পাশ ঘেঁষে তার গতিতে চলা শুরু করেছে। সে নিজের গতি কমিয়ে এনে পাশে ফিরে তাকায়। হঠাৎ পাশে থাকা বাইকটি তার দিকে ফিরে একটু সামনের চাকাটা ঘুরায়। সাথে সাথে রিয়ানা নিজের গতি পরিবর্তনের জন্য ব্রেক ধরতে গিয়ে বাইক সমেত সে নিচে পড়ে যায়। গতি কম থাকায় অতটা ব্যথা পায়নি। সে চিৎকার দিয়ে ওঠে, হে, আর ইউ ক্রেজি ম্যান? অন্য বাইকটি একটু সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে নিজের কালো হেলমেটের সামনের কাচটা তুলে রিয়ানার দিকে তাকায়। চোখাচোখি হয় রিয়ানার একজোড়া ঠান্ডা, বরফের মতো নীল চোখ, মাস্টার। যে অন্ধকার ভেদ করে সরাসরি রিয়ানের দিকে তাকায়। হেলমেটের নিচে তার ঠোঁটে ছুরি ধার হাসি ফুটে ওঠে। এক পলক, পরমুহূর্তেই তীব্র গতিতে বাইকটি রিয়ানার দৃষ্টিগোচর হয়ে যায়। শহরের বুক চিরে এগিয়ে চলছে এসপির লাল টয়োটা। একটু আগে মরতে মরতে বেঁচে এসেছে। এসপি পাক্কা 5 মিনিট পর বলছে, কটকটি আমি বেঁচে আছি না, উপরে চলে গেছি। সানার এইদিকে স্টেয়ারিং সামলাতেই তার হালাত খারাপ। জানি না বিটকেলের বাচ্চা, শুধু তোর আওয়াজ আসছে। এসপির হুঁশ এলো, নিজের চোখে মুখে স্পর্শ করে বলল, আমি সত্যি বলছি, আমার আত্মাটা নাকের ডগায় চলে এসেছে। উপরওয়ালা, আমার পাপ কি বেশি ছিল যে তুমি একে পাঠালে শাস্তি দিতে?
আর মানুষ পান নাই বারবার, বারবার শুধু আমি কেন? সানা তার দিকে তাকায় সাহসী দৃষ্টিতে, কিন্তু ভিতরে ভয়ের স্পষ্ট চাপ। দেখ, তুই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিস। লাইফে প্রবলেম ক্রিয়েট করতে হলে আমার মতো কনফিডেন্ট হতে হবে। এসপি লাগানোর জন্য আরও 2টা সিট বেল্ট খুঁজছে। এখন তার মনে হচ্ছে 50টা লাগালে ভালো হতো। কিন্তু সানার কথা কানে আসতেই চোখ উল্টে তাকায়। তোর হাত পা কাঁপছে। আব্বে, কনফিডেন্স হাত পায়ে থাকে না, মুখে থাকে। মুখ দেখ। তোর কনফিডেন্স দেখে আমার কলিজা ব্যথা করছে। সানা আওয়াজের জন্য শুনতে পাইনি, শুধু ব্যথা করছে এতটুকু শুনতে পেয়েছে। তাই সে বলে ওঠে, সামনে হসপিটাল দাঁড়াবো, তুই দাঁড়াতে পারবি? আমি দাঁড়াতে পারবো, কিন্তু গাড়ি থামবে না। এসপি কাদো কাদো হয় বলে, তুই দাঁড়ালে আজরাইল দাঁড়াবে আর জীবন থেমে যাবে। তুই চালিয়ে যা হহ, গাড়ির তেল শেষ হয়ে গেলে এভাবেই থেমে যাবে। বনানীর কাছে চেকপোস্টে দাঁড়িয়ে আছেন দুজন কম বয়স্ক ট্রাফিক পুলিশ। এদের দেখে এসপির মনে একটু আশার আলো জেগে উঠেছে। সে এই প্রথম পুলিশ দেখে খুশি হয়েছে। এসপি সানার দিকে উৎসুক দৃষ্টিতে তাকায়। পেস্ট্রি দেখ, সামনে পুলিশ। দেই উড়িয়ে ট্রাফিক পুলিশ শিহাব মাত্রই একটা বাইকের কাগজপত্র চেক করছিলেন। এমন সময় একটা লাল গাড়ি ঠিক উনার পাশ কাটিয়ে হাওয়ার বেগে চলে যায়। উনার মনে হলো মৃত্যু তার পাশ কাটিয়ে গিয়েছে। উনি ওইদিকে তাকিয়ে গালি ছুড়লেন। ভেবেছেন কেউ হয়তো মাল খেয়ে গাড়ি চালাচ্ছে। তাই তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সামনের চেকপোস্টে কল করেন, যেখানে পুলিশ থানার বড় কর্মকর্তা আমানত দুলাল রয়েছে। তাড়াতাড়ি নাম্বার টাইপ করে কানে তোলে শিহাব। স্যার, স্যার, আপনার দিকে। ওই পাশ থেকে তার কথা কেটে ভেসে এলো ঠান্ডা নিরেট কণ্ঠস্বর। শিহাব, প্রথমে সালাম দিতে হয়। আমানত দুলাল বড়ই শিষ্টাচার সম্পন্ন ব্যক্তি। উনার কাছে আদব, কায়দা, শিষ্টাচার সব থেকে আগে। তার মতে, সকল সময় মাথা ঠান্ডা রাখতে হয়। তিনি অপরাধীদের সাথেও যথেষ্ট সুন্দর আচরণে বিশ্বাসী। রেগে যাওয়া তার কর্ম নয়। তারপরও শিহাব তাড়াতাড়ি বলে ওঠে, আসসালামু আলাইকুম স্যার, আপনার দিকে। আবার তার কথা কেটে ওই পাশ থেকে আসে। শিহাব পুরোটা দেওয়া সুন্নত। শিহাব নিজের কান থেকে মোবাইলটা একটু দূরে নিয়ে যায়। চোখ মুখ কুচকে বলে ওঠে, সাতারা চিহ্ন লাবুইরা, জীবন বাঁচান ফরজ, আর এই মুহূর্তে এ পইরা রইছে সুন্নত নিয়া। আবার কানে নিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, স্যার। ওই পাশ থেকে আমানত বলেন, এবার ঠিক আছে, আমরা সবসময় ছোট জিনিস ছোট বলে ভুল করে ফেলি। এবার শিহাব চিৎকার করে গর্জে ওঠে, স্যার, জম আপনার দিকে আসছে। ভদ্রলোক বুঝলেন না তার কথা। কপালে ভাঁজ ফেলে আবার শুধালেন, জম, উনি আজকাল রাস্তাতেও চলাফেরা করে নাকি? তোমার কোথাও ভুল? তাকে বাক্য সম্পন্ন করতে না দিয়েই শিহাব আবার বাক্য ছুড়ে, আরে আপনার দিকে ধেয়ে আসছে একটা গা। ভদ্রলোক খুবই বিরক্ত। তিনি শিহাবকে বুঝানোর ভঙ্গিতে আবার বলেন, দেখো শিহাব, তুমি বেশি রেগে যাচ্ছ, এটা আমাদের জন্য খুবই খারাপ। সকল অবস্থায় আমাদের উনার বাক্য সম্পূর্ণ হওয়ার আগেই উনার কানে আসে হাবিলদারের আওয়াজ, স্যারো, সরে দাঁড়ান। ভদ্রলোক বুঝতে পারেনি কখন কথা বলতে বলতে রাস্তার মাঝে এসে দাঁড়িয়েছেন। তিনি হাবিলদারের হাঁক শুনে পিছনে তাকাতেই দেখে একটা লাল গাড়ি তীব্র স্পিডে তার দিকে ধেয়ে আসছে। উনি কোনোমতে সরে পাশে পড়ে যান। হাতের মোবাইল খানা পড়ে যায় রাস্তায়। বাতাসে ভাসছে এসপির চিৎকার, বাঁচান বাঁচান বাঁচান। হাওয়ার বেগে দৃষ্টি সীমা অতিক্রম করল গাড়িটা। আমানত দুলাল বুকে হাত দিয়ে উঠে বসেন। আর একটু হলেই উনার আত্মা ফুস হয়ে উড়ে যেত। উনার 30 বছরের কর্মজীবনে আজ তার রাগ চূড়ান্ত। রেগে কোন বলি আওড়াবেন তার আগেই পড়ে থাকা মুঠোফোনে আওয়াজ আসলো, স্যাররো, আপনি কিন্তু রেগে যাবেন না, আমাদের মাথা ঠান্ডা। ভদ্রলোক আর কিছু শুনলেন না, ফোনটা হাতে তুলে ঠাস কেটে দিলেন। হাবিলদার এগিয়ে এসে তার দিকে প্রশ্ন ছুড়েন, স্যার, আপনি ঠিক আছেন? উনি হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন। ওনার কণ্ঠে এখনো ভয় আর রাগ মিশানো। আহা, আমি ঠিক আছি, তবে এটা কি ছিল? স্যার, আমি শিওর না, কিন্তু আমি শিওর, এই গাড়ি জমের বাড়ি যাচ্ছে। স্যার, গাড়িতে একটা ছেলে আর একটা মেয়ে ছিল। ছেলেটা বাঁচান বলে চিৎকার করছে। মনে হচ্ছে মেয়েটা ছেলেটাকে কিডন্যাপ করেছে। উনি বুকে হাত দিয়ে বলেন, কি জমানা এসেছে, আগে ছেলেরা মেয়েদের কিডন্যাপ করত, এখন রাত দুপুরে মেয়েরা ছেলেদের কিডন্যাপ করে। স্যার, আমরা কি ওদের পিছু নেব? আমানত দুলালের সহজ সরল স্বীকারোক্তি। জমের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে তোমার? আমি আরো কদিন পৃথিবীতে বাঁচতে চাই। ছেড়ে দাও ওদের। গাড়ির ফুয়েল শেষ হয়েছে রাতের 1:30টার দিকে।
গাড়ি থামাতে এসপির রুহে যেন পানি আসে। বের হয়ে অলরেডি দুবার বমি করে ফেলেছে। এসপির অবস্থায় সানার থেকেও খারাপ। সানা আজ বাড়ি যায়নি। এসপির সাথে চৌধুরী মহলে চলে গিয়েছে সানিতার সাথে দেখা করতে। সিদ্ধান্ত নিয়েছে সানা আজ অফিস যাবে না, সারাদিন ঘুমাবে। তার জন্য এসপিকে বলেও দিয়েছে। আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আবহাওয়া উষ্ণ। এয়ারপোর্টের চারপাশে আর্যের ভক্তদের ছড়াছড়ি। হ্যাজব্যান্ড ডোরের স্বয়ংক্রিয় কাজ খুলে যেতেই যেন পুরো পরিবেশ এক অদৃশ্য বিদ্যুৎদ্যোতের মধ্যে স্থির হয়ে গেল। সাদা টিউবলাইটের নিষ্ঠুর আলো আর শত শত ফ্ল্যাশের কাঁপুনি মিলেমিশে এয়ারপোর্টের বিশাল হলটিকে রূপ দিল এক অনিয়ন্ত্রিত উল্লাসের মঞ্চে। তার চলার পথের দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখে ছিল বিস্ময়ের দীপ্তি, অকারণ ভক্তির উষ্ণতা আর এক ধরনের উত্তেজিত কম্পন। যেন তারা কোনো সাধারণ মানুষ নয়, মঞ্চের আলো ভেদ করে উঠে আসা এক জীবন্ত কিংবদন্তিকেই প্রত্যক্ষ করছে। সিকিউরিটি সার্কেল তার চারপাশে শক্ত করে তৈরি হলো, তার সাথেই রয়েছে তার দুই বিশ্বস্ত গার্ড কাইলিন ও জ্যাক। কিন্তু ভক্তদের উন্মাদনার ঢেউ তাতে এতটুকুও স্তিমিত হলো না। আর যে একে একে সবার দিকে হাত তুলে হাই, হ্যালো, থ্যাংক ইউ বলে যাচ্ছিল। গ্যালারির সুউচ্চ কাচের দেয়াল ভক্তদের চিৎকার আবার প্রতিধ্বনিত করে, দ্বিগুণ করে তুলছিল। কিন্তু আর্যের মুখে অভ্যাসগত হাসি থাকলেও তার চোখের গভীরে লুকিয়ে অন্যরকম দীর্ঘশ্বাস, এক অব্যাখ্যাত অন্তর্গত শূন্যতা, যা হাজার মানুষের উল্লাসেও পূর্ণ হচ্ছিল না। অবশেষে সিকিউরিটির হাতছানিতে সে এগিয়ে গেল বাইরে, যেখানে তার জন্য অপেক্ষা করছিল কালো রঙের উঁচু ঝকঝকে স্টারকাস্ট শুটিং ভ্যান। দরজাটা খোলা ছিল, আর যে শেষবারের মতো ভিড়ের দিকে ছোট্ট হাত নেড়ে ওঠে পড়ে ভ্যানে। ভ্যানের সিঁড়ি ধরে ওপরে ওঠার মুহূর্তে ক্যামেরার ফ্ল্যাশ তার পেছনে এখনো ধাওয়া করছিল, কিন্তু দরজা বন্ধ হয়ে যেতে যেতে ধীরে ধীরে সেই উন্মাদ আলোকচ্ছটার কোলাহল নিঃশব্দে মিলিয়ে গেল। ভ্যানের দরজা নিঃশব্দে বন্ধ হতেই বাইরের উন্মত্ত জনসমুদ্রের ধ্বনি যেন হঠাৎ ভূপাতিত হয়ে গেল। ভ্যানের ভেতরটা বিস্ময়করভাবে নরম অন্ধকারে মোড়ানো, এক ধরনের শান্ত, প্রগাঢ় নিস্তব্ধতা। সিলভার গ্রে আলোয় ভ্যানের অভ্যন্তর যেন আধুনিক কোনো চলমান রশ্মি। দেয়ালের ধাতব পালিশ, আয়নার শীতল দ্যুতি, আর আলোর ফসফোরেসেন্ট আভা মিলেমিশে তৈরি করেছিল এক অন্তর্মুখী পরিবেশ। নরম লেদারের সিটে ডুবে গেল আরজে। এক কোণে তার জন্য সাজানো পানির বোতল, কাগজে মোড়া স্ক্রিপ্ট, ভ্যানিটির টেবিলে পরিপাটি করে রাখা মেকআপ ব্রাশ। ভ্যানের আলো নরম হয়ে আসতেই আরজের চোখের সামনে উঠে এলো এক মুখ, সানা। সাথে তার চোখে ভেসে উঠল সেই দৃশ্যখানা। মনে হলো বুকের গহীনে যেন কেউ ধীরে ধীরে ছুরি টেনে নিচ্ছে। ধীরে ধীরে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। ভ্যান ছুটে চলছে আরজের গুলশানের ফ্ল্যাটের দিকে। সানা ফ্ল্যাটে আসে রাত 9টার দিকে। মিসেস রাহেলা তাকে না খেয়ে আসতে দেয়নি। ফ্ল্যাটে প্রবেশ করতেই দেখে নিগুড় অন্ধকার। তার পা কিছুর সাথে বাধা পড়ে। সে পাত্তা না দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। রুমে প্রবেশ করতেই তাকে কেউ একটানে দেওয়ালের সাথে চেপে ধরে, তার দুই হাত ওই ব্যক্তির এক হাতে মুঠোবন্দি। সে কিছু বলার আগেই অন্য হাত দিয়ে তার মুখ চেপে ধরে। সানার কানে আসে একটা হিমশীতল, রুক্ষ পুরুষালী হাসকিশোর, ওয়েলকাম হোম, ওয়াইফি। চৌধুরী মহলের পরিবেশ হাস্যোজ্জ্বল হলেও একজনের মনে অমাবস্যার ঘন ঘটা। সে আর কেউ না, এসপি। কারণ একটু আগেও তাকে ভালো করে ওয়ার্নিং দিয়ে ক্লাস নিয়েছেন খুশদিল ফারুকী। যেন কাল সকালে তিনি এসপিকে অফিসে পান। প্রয়োজন হলে ঝাড়ুদার হবে, তারপরও তাকে দেখা চাই। এসপি মনে মনে হাজারটা গালি বর্ষণ করলেও তার মুখ দিয়ে হ্যাঁ ছাড়া আর একটা সরিষার দানাও বের হলো না। এক প্রকার রাগ করেই সারহাদের রুমের দিকে যাচ্ছে। সারহাদ বহুদিন পর আজ বাড়িতে। এসপি অনুমতির তোয়াক্কা না করেই সারহাদের কক্ষে প্রবেশ করে। সারহাদ কারো উপস্থিতি টের পাওয়া মাত্রই হাতের ল্যাপটপ খানা ঠাস করে বন্ধ করে দিল, যেন তাতে বিশেষ কিছু ছিল। কিন্তু এসপির লক্ষ্য সেই দিকে নেই। ব্রো, আমার দুটো আবদার আছে। সারহাদ তার ভাইকে অসম্ভব ভালোবাসে। আজ পর্যন্ত এসপির কোন আবদার বা ইচ্ছা অপূর্ণ রাখেনি। সে ঠান্ডা শীতল কণ্ঠে প্রত্যুত্তর করে, হুম, ওকে। এসপি জানত তার ভাই এটাই বলবে, তাই ভনিতা ছাড়াই বলা শুরু করল। ব্রোহ, ফার্স্ট আমার আরেকটা গাড়ি লাগবে, সেকেন্ড কাল আমি অফিস জয়েন করব। দ্বিতীয় বাক্য খানা শ্রবণ হতেই সারহাদ অবিশ্বাস্য চোখে তাকায়, যেন পৃথিবীর কোনো অদ্ভুত কথা শুনেছে। হঠাৎ এত পরিবর্তন? মামা মেয়ে দিবে বলেছে? তাহলে আর যেতামই না। আরে তুমি পুরোটা তো শুনবে। সারহাদ হাত নেড়ে বলতে বুঝাল, শোনো, আমি অফিস জয়েন করব, তবে সানার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সারহাদ ভ্রু কুঁচকে তাকালো, কিন্তু সিমরান তো নিউকামার। ওর। এসপি ওর কথা থামিয়ে বলে ওঠে, আরে ব্রোহ, আমি তো নামের অফিস জয়েন করব।
সারহাদ মুহূর্তে বুঝে ফেলল ভাইয়ের কানকারখানা। ওকে। এসপির চোখে মুখে উপচে পড়া খুশি। থ্যাঙ্কস ব্রোহো, তোমার লাইফের সব উইশ পূরণ হোক। এই বলে এসপি চলে যায়। সারহাদ নিজের ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রেখে নেশালো কণ্ঠে বিড়বিড় করে বলে ওঠে। সব নয়, জাস্ট একটা। পুরো রুম জোরে অন্ধকারের হাতছানি। তার মাঝে দাঁড়িয়ে আছে দুজন মানবী। শুধুমাত্র আসছে তাদের নিঃশ্বাসের শব্দ। বেলকনির মৃদু আলো এসে আর্যের মুখের উপরে পড়তেই আর্যের রক্তচক্ষুর সাথে চোখাচোখি হয় সানার ভয়ার্ত চোখের। সানা প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, কে হতে পারে? আবার ওই অজ্ঞাত ব্যক্তি না তো? আর্যকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ফালানোর ফুরসত পেল কই, আর্যে এমন ভাবে তার মুখ চেপে ধরেছে যেন তার শ্বাস আটকে আসার জোগাড়। আর্যের গরম নিঃশ্বাস সারার মুখে আছড়ে পড়ছে। আর্যে নিজেকে যথেষ্ট সংবরণ করে নিজের রুক্ষ পুরুষালী স্বরে বাক্য ছুড়ল। তোমার সাহস কিভাবে হলো, বাড়িতে হাজবেন্ড রেখে রেস্টুরেন্টে বয়ফ্রেন্ড নিয়ে যাওয়া? হাউ ডেয়ার ইউ মিসেস জাওয়ান? ওপাশের রমণীর অবস্থা খারাপ। সানা নিজের সর্বশক্তি দিয়ে হাত ছুটিয়ে আর্যেকে ধাক্কা দিল। সামনের বলিষ্ঠ মানব বোধ হয় একটু নড়ল। আর্যে সানার মুখ থেকে হাত সরিয়ে নিল। সানা হাপরের মতো শ্বাস টেনে নিল ভিতরে। একটু পর আর্যের চোখে নির্ভীক দৃষ্টি নিক্ষেপ করে বলল, মিস্টার জাওয়ান, আপনার কোন অধিকার নেই আমার ক্যারেক্টারের ওপর আঙ্গুল তোলার। আর্যের পছন্দ হলো না কথাখানা। আর্যে আরেকটু এগিয়ে এসে সানার মুখে পড়া বেবি হেয়ার গুলোকে ধীর আঙ্গুলে কানের পিছনে গুজে বাক্য ছুড়ে সানার দিকে। তুমি আমাকে অধিকার শিখাচ্ছ? সানার নিজের কণ্ঠ একই রেখে বলল, হ্যাঁ শিখাচ্ছি, আগে নিজের কুকর্মগুলোকে দেখুন। আর্যের কপালে কয়েকটা ভাঁজ পড়ল। কুকর্ম, লাইক। সানা ব্যাগ থেকে মোবাইল নিয়ে মাস্টারের পাঠানো ওই দিনের ছবিগুলো বের করে আর্যের সামনে ধরে। আর্যে এগুলো দেখে ভ্রু কুঁচকে এলো। সে সানার হাত থেকে মোবাইলটা নিয়ে দেখল। মুহূর্তেই তার চোখে ধরা পড়ে যায়। সে সানার দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, এগুলো এআই। সানা যেন আকাশ থেকে পড়ল। আর্যের হাত থেকে ছো মেরে মোবাইলটা নিয়ে ভালো করে দেখছে। তার কণ্ঠে বিস্ময়। এ আই। ভেসে এলো আর্যের দাঁতে দাঁত পিষে বলা বাক্য, ওই ছেলেটা কে ছিল? সানা তার কথা কেটে বলে ওঠে, মানলাম এগুলো এআই, তাহলে ওই দিন আমি হসপিটালে নিজ চোখে দেখেছি। ওটা কি ছিল? বারবার সানার এড়িয়ে যাওয়া আর্যের মনে রাগ আরও এক ধাপ বাড়িয়ে দেওয়া। কিন্তু সে কিছুতেই সানার সামনে নিজের কন্ট্রোল হারাতে চায় না। আবার নিজেকে আটকাতেও পারছে না। আর্যে বড় একটা শ্বাস ভিতরে টেনে নিয়ে বলল, লিসেন ওয়াইফি, সব জায়গার আমি হব না। সানা বুঝল না তার ঘুরানো পেঁচানো কথার মানে। সে জিজ্ঞেসু দৃষ্টিতে তাকায় আর্যের দিকে। মানে? আর্যে দু কদম এগিয়ে আসলো সানার দিকে। সব মানের মানে খুঁজতে নেই ওয়াইফি, তুমি যতটা মানে খুঁজবে ততটা অন্ধকারের অতলে হারিয়ে যাবে। আম গর্না আস্কড ইউ লাস্ট টাইম। আর্যের বাক্য সম্পন্ন হওয়ার আগেই সানা বলে উঠল, ফ্রেন্ড, হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। ওই পাশ থেকে আসলো আর্যের রুক্ষ তপ্ত কণ্ঠস্বর। আর ফ্রেন্ড রেস্টুরেন্টে বসে তোমাকে গার্লফ্রেন্ড বলেছিল কেন? সানা কি বলবে ভেবে পাচ্ছে না। আর্যে ধীর কদমে তার দিকে এগিয়ে আসছে। সানা এক কদম দু কদম করে পিছিয়ে দেওয়ালে তার পিঠ ঠেকে যায়। আর্যে তাদের মধ্যকার দূরত্ব মিটিয়ে সানার দুদিকে হাত রেখে রুক্ষ পুরুষালী কণ্ঠে শুধালেন, জাস্ট প্রে উইশ, তুমি সত্যি হও, আর ও শুধু ফ্রেন্ড হয়। না হয় একটা হেডলাইন, একটা কিডন্যাপ, একটা তারা চিহ্ন ন। আর তোমার সোকোল্ড ফ্রেন্ড এর দ্য এন্ড। এবার সানার মনে একটু ভয় জমেছে। কারণ তার জন্য এসপির যদি কিছু হয়ে যায়। সে কিছু বলার জন্য চোখ তুলতেই নজরে আসে আর্যে কেমন ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। আর্যে নিজের মুখটাকে সানার দিকে নিয়ে আসছে একটু একটু করে, নজর তার অধরে। সানা তার মতলব বুঝার সাথে সাথেই তাকে দিল এক ধাক্কা। আর্যে ঘোরে থাকায় হঠাৎ এমন ধাক্কায় কয়েক কদম পিছিয়ে যায়। মুহূর্তে তার রাগটা মাথা ছড়া দিয়ে ওঠে। সানার রিজেকশন একদম পছন্দ হয়নি তার। সে ক্রোধে সানার পাশের দেওয়ালে পরপর কয়েকটা থাবা বসিয়ে দেয়। ইতিমধ্যে তার চোখ লাল হয়ে উঠেছে। সে নিশ্চিত, এখানে থাকলে সে সানাকেও আঘাত করে ফেলবে। আর্যে নিজের চুল খামচে ধরে। না, এখানে থাকা যাবে না। আর্যে সানার রুম থেকে বেরিয়ে যায়। কিন্তু যাওয়ার আগে সানার কানে আসে আর্যের রুক্ষ কণ্ঠ, ইউ অলরেডি গেট ইন দ্য ডার্কনেস ওয়াইফি। সানা এখনো মূর্তিমান হয়ে দাঁড়িয়ে। সে আর্যের চোখ মুখে এতটা হিংস্রতা কোনোদিনও দেখেনি। নিচ থেকে কিছু আওয়াজ আসতেই তার ধ্যান ভাঙ্গে। সে একটা শুকনো ঢোক গিলে কক্ষের বাহিরে বেরিয়ে আসে। নিচের দিকে তাকাতেই তার চোখ বেরিয়ে আসার উপক্রম। পুরো লিভিং রুমের উপর দিয়ে মনে হচ্ছে ভূমিকম্প গিয়েছে।
সানা এগিয়ে গিয়ে মেঘাকে জিজ্ঞেস করতেই মেঘা জানায় আর যে বাড়িতে এসে সানাকে না পেয়ে এই সবকিছু ভাঙচুর করেছে। সানা কিছু না বলে উপরে গিয়ে এসপিকে কল করে। কি হহ? সানা ভীষণ বিরক্ত, এই ছেলেকে এই নিয়ে 5বার বলে ফেলেছে। তারপরেও প্রতিবার বলছি কি কি কি। আব্বে ওই জাউরা বলেছে তোকে তারা চিহ্ন ন করবে। ওই পাশ থেকে আসে এসপির ব্যথিত কণ্ঠস্বর। কাল বউ আমায় গাড়ি দিয়ে উড়াতে চেয়েছে, আর আজ জামাই খুঁজছে তারা চিহ্ন ন করতে। আমার জীবন কি বন্যার জলে ভেসে এসেছে নাকি? আমি কি করব বল? এসপি করুণ স্বরে বলে ওঠে। সত্যি করে বল, আমার পেছনে মধু আছে নাকি? না বল আমায়, তুই আর মামা কি কম ছিলি যে উপরওয়ালা আরেকটাকে আমার পিছনে লাগিয়ে দিয়েছে? আচ্ছা তুই রেগে যাচ্ছিস কেন? ভেসে এলো এসপির চিবিয়ে চিবিয়ে বলা কণ্ঠস্বর। বাহ, কেউ আমায় খুন করতে চাইছে আর আমার খুশি হওয়া উচিত। না, আমার তো বরং এটা বলা উচিত, নেন ভাই এই ছুরি দিয়ে মারেন, ব্যথা কম হবে। আচ্ছা জাস্ট টেক ইট ইজি। এসপি এবার গর্জে উঠল। আমার মা বেঁচে থাকলে তবে তো ইজি ভাবে নেব। আরজের রুমের দরজা খুলতেই যেন এক দমকা অন্ধকার তার উপর ঝাঁপিয়ে পড়ল। মেঝের ওপর দীর্ঘদিন জমে থাকা নীরবতা যেন মুহূর্তেই ভেঙে চূর্ণ হল, ঠিক যেভাবে তার বুকের ভেতরের সংযম ভেঙে গেল। আরজের চোখ দুটো লাল অগ্নিগোলকের মতো জ্বলে উঠল, মুখের পেশিগুলো শক্ত হয়ে আছে, চোয়াল বেয়ে নেমে আসছে রাগের অশ্লীল কম্পনের এমন এক তীব্রতা, যা মানুষকে মানুষ রাখে না, হিংস্র জন্তুরূপে রূপান্তরিত করে। হঠাৎই সে হাত বাড়িয়ে টেবিলের ওপরে থাকা দামি ওয়াইনের বোতলটা তুলে আছড়ে দিল দেয়ালে। বোতলটা ভেঙে ছিটকে গেল, তারপর একের পর এক সাইড ল্যাম্প, কফি মগ, কাচের শোপিস, পারফিউমের বোতল, সব কিছু সে ধরছে এবং ছুঁড়ে মারছে, মুহূর্তে ভেঙে যাচ্ছে, বিস্ফোরিত হচ্ছে, কিন্তু সে থামল না। বরং আরও বেপরোয়া হয়ে উঠল, রক্তে ভেজা হাত দিয়ে সে আবার দেয়ালে ঘুষি মারল। আরজে ফোন হাতে নিয়ে আয়ানকে কল করে। ওই পাশের ব্যক্তি ফোন ওঠাতেই আরজে গর্জে ওঠে। একটা ছেলের ব্যাপারে জানতে তোমার 2 দিন কেন লাগছে? আয়ান। ওই পাশের ব্যক্তি কণ্ঠে ভয় স্পষ্ট। স্যার, কেউ ওর আশেপাশে আছে যে ওকে প্রোটেক্ট করছে, যার কারণে আমাদের লোকেরা তার কাছে পৌঁছাতে বারবার ব্যর্থ হয়েছে। আর ও চৌধুরীদের ছেলে, সারফারাজ চৌধুরী। ম্যাম সত্যি বলছিল, ওরা ছোটবেলাকার বন্ধু। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আয়ান থামে। আরজে এবার তপ্ত রুক্ষ কণ্ঠে বাক্য ছুড়লেন। দ্যাটস নট ইনাফ ফর মি। আই ওয়ান্না টু নো এভরিথিং, ইডিয়েট। এই বলেই নিজের হাতের ফোনখানা ছুঁড়ে ফেলে দিল। ওই পাশের ব্যক্তির কথা শোনার প্রয়োজন বোধ করল না। জোরে জোরে শ্বাস নিয়ে নিজের মাথা চেপে ধরে বসে পড়ে আরজে। কালকেই সোফিয়ার সাথে কথা বলে সানার ব্যাপারটা পাবলিক্যালি করে ফেলবে। এসপি সানার সাথে কথা বলে মাত্র নিচে এসেছে। হঠাৎ সানিতা তাকে পিছন থেকে ডেকে ওঠে। ফারাদ ভাই। এসপি পিছু ফিরে তাকায়। কি? সানিতা একটু এগিয়ে আসে, ঠোঁটে তার মিষ্টি হাসির বাহার। অ্যাকচুয়ালি, আমি ফার্স্ট টাইম পায়েস বানিয়েছি। সানিতা পায়েসের বাটিটা এসপির দিকে বাড়িয়ে দেয়। এসপি না চাওয়া সত্ত্বেও 1 চামচ মুখে দিল। ব্যাস 1 চামচ, না সে গিলতে পারছে, না ফেলতে পারছে। তার মনে হচ্ছে কেউ চিনি আর লবণের ফ্যাক্টরি ঢেলে দিয়েছে, এটা একদম আলট্রা প্রোম্যাক্স 20 টাইপের কিছু। কিন্তু চোখ তুলে তাকাতেই সানিতার উৎসুক দৃষ্টি দেখে, কেন জানি তার মেয়েটার মন ভাঙতে ইচ্ছে হলো না। এসপি বহু কষ্টে তা গলার নিচে ফেলে বলে, গুড, ভেরি টেস্টি। এইটুকু বলে সে এক নিঃশ্বাসে পুরো বাটি পায়েস সাবার করে কোনোমতে। সানিতা মনে মনে ভীষণ খুশি। আর একটু এনে। এসপি তার কথা থামিয়ে বলে ওঠে। সানি, তুই বরং এক কাজ কর, পুরো পাতিলটা নিয়ে তোর বাপকে দিয়ে আয়। আফটার অল মেয়ের প্রথম রান্না বলে কথা। সানিতা আচ্ছা বলে চলে যায়। এসপির ঠোঁটে ক্রূর হাসি বিড়বিড় করে আওড়ালো। আজ বেটা বুঝবে, কত ধানে কত চাল। এই বলে উপরে তাকাতেই চোখাচোখি হয় খুশদিলের আগুন ঝরা, খেয়ে ফেলা দৃষ্টির সাথে। এসপি একটা শুকনো ঢোক গিলে মনে মনে ভাবছে, ব্যাস এটাই কম ছিল। ব্যাটা সিসিটিভির মতো সারাক্ষণ আমার পিছনেই পড়ে থাকে। খুশদিল তাকে চোখ দিয়ে রুমের দিকে ইশারা করছে। মুহূর্তে এসপি তার ইশারার মানে বুঝতে পেরেই মনে মনে পড়ে। লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন। সাত সকালে সানা নিচে আসতেই দেখে ঈশানী আসছে। সানা ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে দুদিকে হাত নাড়িয়ে বলে ওঠে, ওয়েলকাম কালনাগিনী, ওয়েলকাম টু জয় বাংলা, আই মিন ব্ল্যাক স্পেস। ঈশানী মুখ বাঁকিয়ে বলে ওঠে, ইউ নো হোয়াট, আমি দূর থেকে দেখলাম একটা ডাইনি, আর কাছে এসে দেখি এটা তুই। পরপর ভেসে আসে সানার কণ্ঠস্বর। আমিও দূর থেকে দেখলাম দরজা ঠেলে একটা কালসাপ আসছে।
কাছে এসে দেখি, এ মা, এ তো কোন সাধারণ কালসাপ নয়লা, এত স্বয়ং কালনাগিনী। পুরো কক্ষ জুড়ে নীরবতায় ছেয়ে রয়েছে। কিন্তু সেই নীরবতার মাঝেও এসপির দিকে তাকিয়ে আছে এক জোড়া তীক্ষ্ণ চাহনির চোখ। এদিকে এসপি মনে মনে সকল দুয়া দুরুদ পড়ার চেষ্টা করছে। কিন্তু প্রয়োজনের সময় ইন্নানিল্লাহ ছাড়া আর কিছুই যেন মনে আসছে না। অলরেডি খুশদিল ফারুকী গত আধা ঘন্টা ধরে তাকে লেকচার দিয়েছে, তার লাইফ শেষ, সে আওয়ারাগিরি ছাড়া আর কিছুই করতে পারবে না, এভাবে আর কত কি। তারপর নীরবতা, পাক্কা 10 মিনিট অতিবাহিত হওয়ার পর খুশদিল আবার নিজের মহামূল্যবান বাক্যখানা ছুড়লেন এসপির দিকে। এবার এটা বলো, হাজার নিষেধ থাকা সত্ত্বেও তুমি আমার মেয়ের পিছু ছাড়বে না, তাই না? এসপির চোখ বড় বড় হয়ে যায়। মনে মনে ভাবছে, বলছে কি এই হরপ্পা মামা, আমার পেছনে মেয়েদের লাইন আর আমি নাকি ওনার? এসপির ভাবনার সুতা টেনে ধরে আবার বাক্য আওড়ালেন খুশদিল ফারুকী। সানিতা এই বাড়িতে 3 মাস থাকবে। আর আমি চাই না এই 3 মাস তুমি এই বাড়িতে থাকো। প্রয়োজন হলে আমি তোমাকে ছোটখাটো ফ্ল্যাট খুঁজে দেব, তুমি ওখানেই শিফট হয়ে যাবে এই কদিনের জন্য। এসপির ইচ্ছা করছে এই বাড়ির দলিল এনে দেখাতে, ওখানে তার বিখ্যাত নামটাও লেখা আছে। আর এই হরপ্পা মামা তাকে বলছে তার বাড়ি থেকেই চলে যেতে। কিন্তু তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসলো, এটাই সুযোগ পেপে দিয়ে চেপে দেওয়ার। ওকে আমি রাজি, তবে আমার ফ্ল্যাট ঠিক করা আছে। আপনি ওটাই দিলে আমি চলে যাব। বাহ, লাইফেও তো কোন কাজ এক কথায় করনি, হঠাৎ একবারেই রাজি হয়ে গেলে। মতলব কি? এসপির ইচ্ছা করছে নিজের মাথায় নিজে দুটো বাড়ি দিতে। কথা শুনলেও দোষ, না শুনলেও দোষ। ভেসে এলো আবার খুশদিল ফারুকীর কণ্ঠ। যাই হোক, তুমি যখন চাইছো এখন বলো কোথাকার চাই? গুলশান 8, ব্লক 3-এর প্লটে। তুমি এত দামি ফ্ল্যাট দিয়ে কি করবে? আচ্ছা যাই হোক, কাল পেয়ে যাবে। এই বলে তিনি বেরোনোর আগেই সানিতা আসে, হাতে এক বাটি পায়েস। পাপা তুমি এখানে, আর আমি তোমাকে পুরো বাড়িতে খুঁজছিলাম। ভদ্রলোক যেমন গোছের মানুষই হন না কেন মেয়ের কাছে বেস্ট। খুশদিল শীতল কণ্ঠে শুধালেন। পাপাকে কেন খুঁজছিলেন মামুনি? সানিতা এসপিকে একটা হাসি উপহার দিয়ে তাকায় যে এই মুহূর্তে দিন দুনিয়া ভুলে তার দিকেই তাকিয়ে আছে। সানিতা নিজের চোখ ফিরিয়ে খুশদিলের দিকে একটু এগিয়ে এসে বলল, দেখো না আমি ফার্স্ট টাইম কিছু বানিয়েছি। আচ্ছা তাই নাকি, দেখি পাপা কেমন হয়েছে। এসপি ঠিক এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। মনে মনে একটা ক্রূর হাসি দিয়ে খুশদিলের দিকে তাকায়। খুশদিল মাত্র 1 চামচ মুখে তুলে আর গিলতে পারছেন না। উনার চোখ বড় বড় হয়ে গিয়েছে। একে পায়েসের বলে কি না ওনার সন্দেহ। এসপি এগিয়ে এসে সানিতার হাত থেকে বাটিটা নিয়ে বলে ওঠে, কি হলো মামা, ভালো হয়নি বুঝি? নিন না, আরেকটু নিন। ভদ্রলোক মেয়ের দিকে তাকিয়ে কিছু বলতে পারছেন না, এদিকে গিলতেও পারছে না, তাই এসপির দিকে তাকিয়ে চোখ বড় বড় করে মাথার দুদিকে নেড়ে না বোঝাচ্ছেন, আর মেয়ের দিকে তাকিয়ে মাথা উপরে নিচে হেলিয়ে হ্যাঁ বোঝাচ্ছেন। পাশ থেকে সানিতা বলে ওঠে, ওকে তাহলে পুরোটা তোমার জন্য। এসপি আরও 1 চামচ নিয়ে উনার মুখের সামনে ধরে। উনি ভালো মতেই বুঝতে পারছে এই ছেলে ওনার মজা নিচ্ছে। বাধ্য হয়ে উনি পুরোটা সাবার করার পরই সানিতা চলে যায়। উনি এক দৌড়ে বাথরুমে চলে যান। এদিকে এসপির পেট ফেটে হাসি আসছে। সে আর দাঁড়ালো না, কখন তার উপর আবার অপারেশন সার্চলাইট চলে আসে। পালা এসপি পালা, পালালেই বাঁচবি, না হলে হরপ্পা মামার হাতে আজকেই তোর ডেথ ডে হয়ে যাবে। ফোনের ওই পাশ থেকে জ্যাকের বলা কথাগুলো আরজের শ্রবণেন্দ্রিয় হতেই তার হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। আরজে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, জাস্ট কিল দ্যাম ইডিয়েট। আরজে ফোন কাটার পর কালো লেদার জ্যাকেট পরে, মুখে কালো মাস্ক টেনে রুম থেকে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় সানার রুমের দিকে একবার লক্ষ্য করে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচে পার্কিং লটের কাছে চলে যায়। সেখান থেকে নিজের অতি পছন্দের কলো সুজুকি হায়াবুসা বাইক নিয়ে বেরিয়ে পড়ে। সানার আজ একটু সকালেই ঘুম ভেঙে যায়। সে হামি তুলে নিচে আসতেই দেখে ঈশানী আসছে। সানা মাথায় দুষ্টু বুদ্ধি এঁটে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে এগিয়ে যায় ঈশানীর দিকে। সানা দুদিকে হাত নেড়ে বলে ওঠে, ওয়েলকাম কালনাগিনী, ওয়েলকাম টু জয় বাংলা, আই মিন ব্ল্যাক স্পেস। ঈশানী মুখ বাঁকিয়ে বলে ওঠে, ইউ নো হোয়াট, আমি দূর থেকে দেখলাম একটা ডাইনি, আর কাছে এসে দেখি এটা তুই। পরপর ভেসে আসে সানার কণ্ঠস্বর, আমিও দূর থেকে দেখলাম দরজা ঠেলে একটা কালসাপ আসছে। কাছে এসে দেখি, এ মা, এ তো কোন সাধারণ কালসাপ নয়লা, এত স্বয়ং কালনাগিনী। ঈশানীর মুখে অন্ধকার নেমে এলো। এই মুহূর্তে সানার সাথে ঝগড়া করে নিজের মুড খারাপ করতে চায় না। তাই তার পাশ কাটি আরজের রুমের দিকে যাচ্ছিল। কিন্তু সিঁড়ির কাছে আসতেই সানা হাত দিয়ে বাঁধ সাধে।
ঈশানী কপালে ভাঁজ পেলে জিজ্ঞেস করে। কি? সানার নিরেট কণ্ঠস্বর। অ্যাপয়েন্টমেন্ট। ঈশানী যেন আকাশ থেকে পড়ল। অ্যাপয়েন্টমেন্ট? কিসের? বারেহ ঘরে সেলিব্রিটি থাকবে আর অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি যে কাউকে যেতে দেব নাকি? দেখ এখন আমার মজা করার একদম মোড নাই। সানার সহজ সরল স্বীকারোক্তি। আমারও নাই, 1002 ফেল, তারপর জাহান্নামে যা হাই মিন উপরে যা। ঈশানী এটা নিয়ে 5 মিনিট সানার সাথে তর্ক করে অবশেষে বাধ্য হয়ে দিয়ে দিল। সানা টাকা নিয়ে ছেড়ে দিল তাকে। কিন্তু তার ঠোঁটের কোণে এখনো দুষ্টু হাসি। ঈশানী আরজের রুমের সামনে দাঁড়িয়ে গত 10 মিনিট ধরে আরজেকে ডাকছে। কিন্তু আরজে না দরজা খুলছে, না ভেতর থেকে কোন শব্দ আসছে। এবার তার সন্দেহ হলো। সে নিচে তাকিয়ে মালাকে জিজ্ঞেস করে। মালা আরজে কোথায়? স্যার তো সকাল থেকেই বাসাতে নেই। কি? ঈশানী মুহূর্তে বুঝে ফেলে সানার কারসাজি। এভাবে তাকে গোল খাওয়ালো। সে রাগে গজ গজ করতে করতে সানার রুমের সামনে যায়। তার দরজাতে কয়েকটা ধাক্কা দিয়ে জোরে জোরে চিৎকার করে ওঠে। ডাইনি ব্লাডি গার্ল, তোকে আমি ছাড়ব না। এভাবে 5 মিনিট রাগ ঝাড়ার পর হঠাৎ সানা পিছন থেকে বলে ওঠে। পারফেক্ট শট। ঈশানী তোরাক করে পিছনে তাকায়, দেখে সানা মোবাইল হাতে নিয়ে তার দিকেই ধরে আছে। ডিয়ার কালনাগিনী, তুই এতক্ষণ যা যা বলেছিস সব আমি ভিডিও করে ফেলেছি। এখন এটা বল আমি যদি এগুলো সোশ্যাল মিডিয়ার ভাইরাল করি, তাহলে আমি ফেমাস হব কিনা? সামনে থাকা ঈশানী এবার একটু ভয় পেয়ে গেল। তার গলা শুকিয়ে আসছে, কেননা এমন ভিডিও ভাইরাল হলে তাকে প্রচুর ট্রোলের শিকার হতে হবে। সে মুখে মেখি হাসি ফুটিয়ে তুলে বলল। তুই এমনটা করতে পারিস না। তুই খুব ভালো করেই জানিস আমি চাইলে তোকে এখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিতে পারি। ঈশানীর কণ্ঠে ভয় স্পষ্ট। কি চাই সেটা বল। বাহ একদম লাইনে, বেশি কিছু না, জাস্ট ওই সময় যা দিয়েছিস তার থেকে 5 গুণ বেশি দিবি। ঈশানীর চোখ বড় বড় হয়ে যায়। হো, আবে না হ্যাঁ বল। তুই দিবি কিনা? না হয় আমি এক্ষুনি এটা পোস্ট করে দিচ্ছি। ঈশানী বাধ্য হয়ে সানাকে আরো 10,000 দিয়ে দেয়। দ্যাটস লাইক এ গুড কালনাগিনী আই মিন গার্ল। এভাবেই মাঝে মাঝে সকাল বিকাল আসবি, আর আমার ব্যবসার ঘরে সবুজ বাতি জ্বলবে। এই বলে ঈশানীর বাহুতে দুটো চাপড় দিয়ে সানা ঈশানীকে একটা ঠান্ডা হাসি উপহার দিয়ে নিজের রুমের সামনে গিয়ে আবারও ফিরে তাকায়। বাই দা ওয়ে কালনাগিনী, আমি না ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছিলাম। এবার ঈশানী ক্রোধিত হয়ে তার রুমের দিকে যেতেই সানা ঠাস করে ঈশানীর মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ঈশানী রাগে লাল হওয়া মুখ নিয়ে দরজায় কতক্ষণ আঘাত করে চলে যায়। এদিকে সানা হাসতে হাসতে নিচে বসে পড়ে। আজ এই কালনাগিনীকে ভালোমতো লুটে নিয়েছে। সে জানতো আর যে বাড়িতে নাই। আহ কি মানসিক শান্তি। সানা একবারে অফিসের জন্য রেডি হয়ে নিচে আসে নাস্তা করতে। সে টেবিলে বসে ভাবছে, আজকে এই লোকের কি হলো, সকাল থেকেই দেখা যাচ্ছে না। কোথাও আবার রাতারাতি গায়েব হয়ে গেল নাকি? এমন সময়ে তার নাকে আসে কফি উডের সাথে ভ্যানিলার ঘ্রাণ একদম কাছ থেকে। কেউ তার ঘাড়ের উপর গরম নিঃশ্বাস ফেলে পুরুষালী হাসকিস্বরে বলে ওঠে। ডু ইউ মিস মি ওয়াইফি? গাড়িতে বসে এসপি কতক্ষণ ধরে লক্ষ্য করছে, সানা আজকে রাস্তায় সবাইকেই শটাকার নোট দান করছে। এসপি কপালে ভাঁজ পেলে তাকে বলে ওঠে। তোর সাথে এত বড় ফকির বসে থাকতে, তুই অন্য কাউকে দান করছিস। আমাকেও কিছু দে। সানা তার দিকে তাকিয়ে শটাকার একটা নোট এগিয়ে দেয়। এসপি সেটাকে হাতে ধরতেই সানা বলে ওঠে। নে ধর, এগুলো কালনাগিনীর টাকা। আরে কি বলছিস কি? বিষে ভরা মানিয়েই। না, না, নেয় না, নে আরো নে। আব্বে হ্যান্ডওয়াশ দেয়।